2016 সালে আমরা দেখেছিলাম যে বাংলাদেশ ব্যাংক থেকে 5 ফেব্রুয়ারি সেটি হচ্ছে 8,10,00,000 মার্কিন ডলার সেটি চুরি হয়েছিল এবং জি। অনেক দীর্ঘ সময় পর আমরা এখন আসলে এই বিষয়টির চার্জশিট যে খসড়া চূড়ান্ত কথা জানতে পারছি সিআইডির পক্ষ থেকে। এত সময় কেন লাগলো বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ আপনাকে প্রসঙ্গটি উত্থাপন করার জন্য। এবং আমি আমাদের সিআইডিকেও ধন্যবাদ দিতে চাই। তারা খুব জটিল একটা তদন্ত শেষ করে নিয়ে এসে এখন চার্জশিট দেওয়ার পর্যায়ে এসেছে। আপনি যদি দেখেন 2016 সালে যখন ঘটনাটা ঘটে তখনই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা তদন্ত কমিটি করা হয়েছিল এবং তদন্ত কমিটি তখন তৎকালীন অর্থমন্ত্রী উনি প্রকাশ্যে বলেছিলেন যে তদন্ত কমিটির রিপোর্টটা ওনারা পাবলিক করবেন, কিন্তু সেটা আর ওনারা পাবলিক করেননি। পাবলিক না করার পিছনে ওনারা একটা যুক্তি দেখিয়েছিলেন যে নিউ ইয়র্কের আদালতে যেহেতু রিজার্ভের টাকাটা উদ্ধারের জন্য মামলা চলছে এবং সেখানে যদি বাংলাদেশের তদন্ত কমিটি রিপোর্টটা প্রকাশ হয় তাহলে সেই মামলায় বাংলাদেশের জন্য সমস্যা হবে এবং আলটিমেটলি টাকাটা তারা উদ্ধার করতে পারবেন না, এরকম একটা ঘোড়া যুক্তি দেখিয়ে তদন্ত রিপোর্টটাকে ধামাচাপা দেওয়া হয়েছিল। কিন্তু এটা দিনের আলোর মতো পরিষ্কার ছিল যে তখন বিভিন্ন মিডিয়াতেও এসেছে যে ওই সময়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট অনেকের কারো কারো যোগসাজশ ছিল, কারো কারো গাফিলতি ছিল এবং তার ফলেই মানে বাংলাদেশের যে এত বড় একটা চুরি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে এটা সম্ভব হয়েছিল এবং সেটা এই তদন্ত রিপোর্টে উঠে এসেছিল। কিন্তু আপনি যেহেতু এটা একটা আইনি বিষয়, শুধুমাত্র একটা তদন্ত রিপোর্টের ভিত্তিতেই কারো বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়তো সম্ভব হয় না, সেই জন্য এটার বিস্তারিত তদন্তের দায়িত্ব সিআইডিকে পরবর্তীতে দেওয়া হয়েছিল এবং তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য যে তারা তদন্তটা শেষ করে এনেছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ আছে এখন আদালতে তারা এই প্রতিবেদনটা দাখিল করলে যখন বিচার শুরু হবে আমরা আশা করি তখন আমরা সাধারণ মানুষ যারা আছে তারা আরও পরিষ্কারভাবে জানতে পারবো বিচার চলাকালীন সময়ে, যেহেতু যুক্তিতর্ক উপস্থাপন হবে কার কি ভূমিকা ছিল, কার গাফিলতি ছিল, কার যোগসাজশ ছিল, বাংলাদেশ ব্যাংকের কোন কোন কর্মকর্তা এই ঘটনায় আসলে বেনিফিশিয়ারি হয়েছিলেন আমরা তখন আরও অবশ্যই সেই জায়গায় যেহেতু কার কার কী ভূমিকা ছিল এই বিষয়টির জায়গায় যদি আসলে আসে সবার আগে আমরা যতটুকু গণমাধ্যম বা সিআইডির আজকের যে সংবাদ সম্মেলন সেখান থেকে যে তথ্যটি জানা যাচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ কমপক্ষে 10 জন ব্যাংক কর্মকর্তা এটার সাথে বাংলাদেশের জড়িত ছিলেন এবং একই সাথে বিদেশি অনেক নাগরিকরাও জড়িত ছিলেন। এখন যদি সরাসরি গভর্নরের নাম এখানে আসে তাহলে নিরাপত্তার বিষয়টি এবং একই সাথে জবাবদিহিতার জায়গাটি আপনি দুর্বলতা আসলে দেখেন কিনা? না, দুর্বলতা তো অবশ্যই আছে। আপনি যদি গভর্নরের কথা বলেন, আপনি খেয়াল করে দেখবেন ঘটনাটা যেদিন ঘটেছে তার অন্তত 2 সপ্তাহ গভর্নর বিষয়টা চেপে গিয়েছিলেন। উনি হয়তো সরকারের তো সে সময় যারা ছিলেন তাদেরকে জানিয়েছেন, কিন্তু এটা আর কাউকে জানতে দেননি এবং বাংলাদেশের গণমাধ্যমে এই খবরটা প্রথম এসেছে ফিলিপাইনের গণমাধ্যমের সূত্র ধরে। আপনার বাংলাদেশের টাকা চুরি হয়ে গিয়েছে, সেই টাকা ফিলিপাইনের একটা ব্যাংকে গিয়েছে এবং ফিলিপাইনের গণমাধ্যম খবর প্রকাশের পরেই আসলে বাংলাদেশের গণমাধ্যম জানতে পেরেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এত বড় ঘটনাটা উনি আসলে মানে যদি ফিলিপাইনের গণমাধ্যমে এইটা না আসতো তাহলে উনি হয়তো পুরো বিষয়টাই চেপে যেতেন। এবং আমরা তো জানি যে বিগত সরকারের আমলে এরকম অনেক আর্থিক অনিয়মের বিষয় সরকারের সংশ্লিষ্টরা জানার পরেও চেপে গিয়েছেন, কারণ এবং সেগুলো নিয়ে তারা কোনো তদন্ত করেননি বা তদন্ত করতে দেননি, কারণ তারা নিজেরাই হয়তো সেগুলোতে ইনভলভ ছিলেন। এই ঘটনাটা যদি ফিলিপাইনের গণমাধ্যমে না আসতো তাহলে আমার ধারণা সেই সময়ের গভর্নর চেষ্টা করতেন যে এত বড় একটা কেলেঙ্কারির ঘটনা পুরোদমে চেপে যাওয়া। এবে মোশাররফ হোসেন, সামনের দিনগুলোতে আমরা এই ধরনের যাতে ঘটনা না ঘটে সেটির জন্য বর্তমান সরকারের প্রস্তুতির বিষয়টি জানবার পাশাপাশি যেই অভিযুক্তদের নাম এরই মধ্যে আসছে তাদের বিষয়ে তদন্ত এবং একই সাথে তাদের গ্রেফতারের বিষয়টি সামনের দিনগুলোতে আমরা দেখতে পাবো কিনা? আপনাকে ধন্যবাদ। আমার 2 সহ আলোচক বিশেষ করে আবুল কালাম আজাদ মজুমদার, অনেকদিন পর তার কণ্ঠ শুনলাম। ধন্যবাদ সবাইকে। আসলে আপনি দেখবেন এই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে কিন্তু আমরা বহু আলোচনা করেছি, শুনেছি এবং তৎকালীন সরকারের আমরা কিন্তু বারবার বলেছিলাম যে প্রকৃত ঘটনা কি এটা সরকার জনসম্মুখে প্রকাশ করা হোক, কিন্তু আপনারা দেখেছেন যে এটা কিন্তু আমরা প্রকাশ করে নাই।
বরং এটাকে সময় ক্ষেপণ করে আজকে হয়তো ওই সরকার ভেবেছিলেন হয়তো আরো দীর্ঘদিন ক্ষমতা থাকবে, যার কারণে হয়তো এটা এই তদন্ত রিপোর্ট কখনো আলোর মুখ দেখবে না। কিন্তু এখন আমরা শুনলাম যে সিআইডি প্রায় চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে। এবং আপনি দেখবেন যে কথাটি আবুল কালাম আজাদ মজুমদারও বলেছে যে ডক্টর আতিয়ার রহমান তৎকালীন সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, উনি কিন্তু অনেকদিন এই ব্যাপারটা প্রকাশ করে নাই। পরবর্তী সময় যখন এটা নিয়ে বাংলাদেশে ব্যাপক আলোচনা হয়েছে, হলো মিডিয়ায় ব্যাপক আলোচনা হলো, টকশোগুলিতে আলোচনা হলো, তখন কিন্তু এক পর্যায়ে উনি পদত্যাগ করেছেন। তারপর আমরা ভেবেছিলাম সরকার হয়তো প্রকৃত ঘটনা জাতিকে জানাবে, কিন্তু না, দুর্ভাগ্যজনক হলো আমরা শুনতে পাইনি। আজকে যখন এই ঘটনাটার রিপোর্ট সিআইডি দিচ্ছে, আমি মনে করি অত্যন্ত ইতিবাচক। এবং আমি আপনি এই সরকারের কথা বলেছেন, আমরা মনে করি এই সরকার কিন্তু স্বচ্ছতায় বিশ্বাসী, জবাবদিহিতায় বিশ্বাসী। এবং আজকে এই ঘটনা এই রিপোর্টটা প্রকাশের মাধ্যমে সরকার যে নিরপেক্ষভাবে ভূমিকা রাখতে চায়, তারই কিন্তু আমি মনে করি একটা স্পষ্ট প্রমাণ এই ঘটনার মাধ্যমে প্রকাশিত হবে। তবে আমার মনে হয় যে কি কারণে এই ঘটনাটি ঘটেছে, পূর্ণাঙ্গ রিপোর্টটা দেখলে হয়তো সেটা বোঝা যাবে। তা আগামী দিনে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, তার জন্য অবশ্যই সরকারকে কিন্তু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং কোথায় আমাদের দুর্বলতা ছিল, আমরা তখন বারবার শুনেছিলাম যে যারা সুইস রুম নাকি এরকম এটা অনেকটা টেকনিক্যাল ব্যাপার, সেখানে যারা ছিল তারাই এই ঘটনার সাথে হয়তো জড়িত থাকতে পারে, এরকম আমরা কথা শুনেছিলাম। তো পূর্ণাঙ্গটা রিপোর্টটা দেখলে বোঝা যাবে যে সরকার কতটুকু জড়িত ছিল, ব্যাংকের গভর্নর সহ যারা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত তারা কতটুকু জড়িত ছিল, বা হ্যাকারদের ভূমিকা কি ছিল। এই সামগ্রিক রিপোর্টটা পেলে আমার মনে হয় আমরা একটা পূর্ণাঙ্গ একটা মন্তব্য আমরা করতে পারবো। আচ্ছা, ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, আপনার কাছ থেকে বিষয়টি আসলে কিভাবে দেখছেন, এবং একই সাথে এই যে রিজার্ভের মতো একটি সেন্সিটিভ একটি জায়গা, সেখানে নিরাপত্তার বিষয়টি নিয়ে বারবার এর আগেও প্রশ্ন উঠেছে। বর্তমান সরকারের যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে, সেই হিসেবে আপনাদের পক্ষ থেকে কোনো পরামর্শ থাকবে কিনা যে নিরাপত্তার বিষয়টি আসলে কিভাবে আরো কঠোর করা যায়? জি, ধন্যবাদ আপনাকে। আপনি সহ আমাদের সম্মানিত সহ আলোচক মন্ডলী যারা আছেন, যারা দেশ বিদেশে শুনছেন, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আসলে 2016 সালে রিজার্ভ চুরি যে ঘটনাটি ঘটেছিল, তার দীর্ঘ প্রায় 10 বছর পরে আজকে সিআইডির পক্ষ থেকে একটা রিপোর্ট সরকারের কাছে দেওয়া হয়েছে, হয়তো বা খুব শীঘ্রই এটি প্রকাশিত হবে। এবং রিপোর্টে আমরা দেখেছি তৎকালীন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ 10 জন বাংলাদেশি সহ 64 জনকে এখানে নাম এসেছে, বিভিন্ন প্রতিষ্ঠানের নাম এসেছে। আসলে আমাদের তো পূর্ণাঙ্গ রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে, বাট কিছু প্রশ্ন আমাদের থেকে যায় এই জন্য যে দেখেন, আমাদের যে ডিজিটাল আলামতের কথা বলা হয়, এগুলো আসলে কতটুকু নিরাপদ, কিংবা সেই সময় যে সিসিটিভি, সেই সিসিটিভি ফুটেজ গুলো থেকে আমরা কি পাই, কি তথ্য পাই সেখান থেকে, কিংবা তখন একটা রিপোর্টে আমরা দেখেছিলাম যে সিসিটিভির ফুটেজ গুলো নাকি গায়েব হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই আলামত গুলো নষ্ট হয়ে যাওয়া গেছে। এবং কিছু সিসিটিভি সহ কিছু ফুটেজ যেগুলো পাওয়া গেছে, সেগুলো বিদেশি একটি সংস্থার কাছে পাঠানো হয়েছে তদন্তের জন্য। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদের সামনে কোশ্চেন থেকে যায়, এগুলোর আমাদের সমাধান অবশ্যই জরুরি। কারণটা হলো এগুলোর সাথে একটা প্রশ্ন চলে আসে যে এই ধরনের বড় ধরনের কর্মকাণ্ডের সাথে অবশ্যই অভ্যন্তরীণ একটা গোষ্ঠীর সহযোগিতা না থাকলে এত বড় কেলেঙ্কারি কখনো ঘটানো সম্ভব নয়। সম্ভবত এ কারণেই এখানে গভর্নরের নাম চলে আসছে। আমরা মনে করি এটার তদন্ত দরকার, সুষ্ঠু তদন্ত অবশ্যই হয়েছে, আমরা বিশ্বাস করি। এর পরিপূর্ণ রিপোর্টটা আমরা আশা করি চলে আসছে, আমরা বাকিটুকু আমরা বুঝতে পারবো, কারা এর অভ্যন্তরীণভাবে সহযোগিতা করেছে, কারা আলামত নষ্টের চেষ্টা করেছে, বিষয়টা আমরা জানতে পারবো। পাশাপাশি অবশ্যই এখন পর্যন্ত আমরা দলীয়ভাবে এই ধরনের কোনো স্টেটমেন্ট নাই, বাট আমরা তো নাগরিক হিসেবে অবশ্যই চাবো বাংলাদেশের জন্য এমন যে ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে এগুলো ভবিষ্যতে ঘটবে না। সরকার এই ডিজিটাল বিষয়গুলো সহ যে সার্বিক বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো আরো সচেতন হবে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। নিশ্চয়ই। একটি বিরতির সময় হয়ে গেল দর্শক, বিরতির পর নিশ্চয়ই আমরা আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। তবে এর মাঝে আরেকটু যদি আলোচনা করেই নেই আবুল কালাম আজাদ মজুমদার, সেটি হচ্ছে যে দীর্ঘ সময় হয়তো লাগলো, এবং সবাই আমরা আসলে চূড়ান্ত প্রতিবেদন তদন্তটি উঠে আসার ক্ষেত্রে আমরা হয়তো অপেক্ষা করছি। কি ধরনের শাস্তি আসলে হতে পারে, যদি আপনার কাছে জানতে চাই যে এরকম কোনো নজির তো আসলে এর আগে আমরা কি দেখেছি কি? সেটা কি ধরনের শাস্তি হবে এটা তো আসলে নির্ভর করবে কার কি ভূমিকা ছিল বা কতটুকু ভূমিকা ছিল। কারো কারো ক্ষেত্রে নেগলিজেন্স ছিল, আর কারো কারো ক্ষেত্রে প্রত্যক্ষ সংশ্লিষ্টতা ছিল। আপনার যদি আমরা খুব ভালো হতো তদন্ত রিপোর্টটা সরকার প্রকাশ করে দিলে আমরা সরাসরি জানতে পারতাম যে আসলে কার কি ভূমিকা ছিল।
আর আদালতে বিচার চলাকালীন সময় তো আমি একটু আগেই আপনাকে বললাম, যুক্তিতর্ক যখন উপস্থাপন হবে তখন কার ভূমিকাটা কি, বা আপনি চার্জশিট দিলেও তো সিআইডি সেখানে প্রত্যেকের ভূমিকাটা বলবে, তখন হয়তো তার উপর নির্ভর করবে যে শাস্তির মাত্রাটা কী হবে। তবে এটা কিন্তু আসলে শুধু বাংলাদেশের বিষয় না, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয় আমি তখন আন্তর্জাতিক মিডিয়াতে আমরা এটা নিয়ে নিজেরাও অনেক সংবাদ করেছি। এটা সারা পৃথিবীর আর্থিক দিকগুলো যেসব সংস্থা দেখে তাদের জন্য এটা একটা বিশাল একটা ওয়েক আপ কল ছিল। বাংলাদেশ ব্যাংকের একটা যে কোনো একটা দেশের মানে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে হ্যাকাররা একটা অংশ, সেটা অল্প পরিমাণ হোক বেশি পরিমাণ হোক, সরিয়ে নিতে পারে। এটা ফাইন্যান্সিয়াল সিকিউরিটির জন্য, গ্লোবাল ফাইন্যান্সিয়াল সিকিউরিটির জন্যই এটা ছিল একটা বিশাল থ্রেট। এবং এই বাংলাদেশ ব্যাংকের এই হেস্টের বিষয়টা যে কারণে আপনার বিশ্বের সবগুলো গণমাধ্যম খুব গুরুত্ব সহকারে রিপোর্ট করেছে। এবং শুধু এটা ঢাকা থেকে রিপোর্ট হয়েছে তা না, নিউ ইয়র্ক থেকে হয়েছে, ফিলিপাইনের ম্যানিলা থেকে হয়েছে। এবং এই যে বিচার কার্যটা চলবে এখানেও কিন্তু আপনার আন্তর্জাতিক গণমাধ্যম সহ আপনার এই গ্লোবাল ফাইন্যান্সিয়াল সিকিউরিটি নিয়ে যারা কাজ করেন তারা খুব নিবিড়ভাবে নজর রাখবেন, কারণ এইটার উপর নির্ভর করছে আসলে এই যে বিভিন্ন দেশের যে আর্থিক যে নিরাপত্তা সেটা নিশ্চিত করার ক্ষেত্রে আরও কী কী পদক্ষেপ নেওয়া যায়, কোন কোন জায়গায় গ্যাপ ছিল, এই গ্যাপগুলো আসলে বিচার চলাকালীন সময়ে উঠে আসবে, মানুষ জানতে পারবে, বহির্বিশ্বর মানুষও জানতে পারবে। সো এই বিচারটা এটা শুধু আমাদের দেশের জন্য না, এটা আসলে বৈশ্বিকভাবেই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা কি আমাদের পাচার হওয়া মানে অর্থকে আমরা ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা আছে? সেইটা তো একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে এখন চলে গিয়েছে এবং সেই আইনি প্রক্রিয়া চলমান আছে। এবং যেহেতু 10 বছর হয়ে গিয়েছে, তো আইনি প্রক্রিয়া এটা নির্ভর করবে আমাদের আইনজীবীদের, যারা আইনজীবী আছেন তাদের আসলে দক্ষতার উপর। তারা যদি প্রমাণ করতে পারে যে এই অর্থটা কোথায় গিয়েছে বা অর্থটা যদি পুরোপুরি লোকেট করা যায় এবং কারা বেনিফিশিয়ারি, তাহলে অবশ্যই পাওয়া যাবে। তবে এই বিষয়ে এখনই আসলে মন্তব্য করা কঠিন যে আসলে শেষ পর্যন্ত পাওয়া যাবে কিনা, কারণ এটা পুরোপুরি নির্ভর করছে আমাদের আইন বিশেষজ্ঞ যারা আছেন এই বিষয়ে তাদের আসলে দক্ষতার উপর। নিশ্চয়ই আমরা আসলে সেদিকে কদিন পরে আরো পরিষ্কারভাবে বিষয়গুলো জানতে পারবো। আমরা আলোচনায় যেতে চাই এবিএম মোশাররফ হোসেন আপনাকে দেখি, সেটি হচ্ছে নিশ্চয়ই এর মধ্যে বিভিন্ন গণমাধ্যমে একটি খবর আপনার নজর হয়তো এড়িয়ে গেছে কিনা বা হয়তো দেখেছেন, সেটি হচ্ছে যে গেল বছরের একটি তথ্য প্রকাশ করেছে আমরা সুইজারল্যান্ডের যদি বলি সুইস ব্যাংক, তারা বলছে যে বাংলাদেশিদের যে অর্থ সেটি 41% বেড়েছে 2025 সালে। 2025 সালে তারা বলছে যে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান এবং একই সাথে পাচার করা অর্থ মিলে বাংলাদেশের যে পরিমাণ অর্থ সেখানে গেছে সেটি 2021-এর পর এখন 25 সালে সেটি বাংলাদেশের অবস্থানটি দ্বিতীয় তাদের ওখানে টাকা রাখার ক্ষেত্রে। বিষয়টি কিভাবে দেখছেন? না, এটা তো আপনি দেখেন যে আমরা দেখেছিলাম যে একটা সরকার দীর্ঘ 15টি বছর বাংলাদেশ শাসন করেছে এবং শাসনটা ছিল সম্পূর্ণ গায়ের জোরে, অগণতান্ত্রিক, ফ্যাসিস্ট মনোভাব। এবং আজকে আমরা যে বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ চুরির ঘটনা বলছেন, এটাও কিন্তু বিগত সরকারের আমলে ঘটেছে। এরপর আমরা দেখেছি ব্যাংকগুলি কিভাবে লুট করা হয়েছে, কিভাবে বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, কিভাবে সরকার দুর্নীতিকে রাষ্ট্র পৃষ্ঠপোষকতা দেখেছে। আপনার নিশ্চয়ই মনে থাকার কথা, আমার মনে আছে এটা যে আব্দুল মাল আল মুহিত যখন অর্থমন্ত্রী ছিলেন তখন বাংলাদেশ ব্যাংকের একটা দুর্নীতি দমনের জন্য একটা ইন্টেলিজেন্স ইউনিট আছে। তারা 2410টি বিষয় মানে তারা তদন্ত করে বলেছিল যে এই প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে ওই প্রতিষ্ঠান বলেছিল 2400 কতজন বাংলাদেশ থেকে অর্থ পাচার করেছে এবং তারা সরকারের কাছে সুনির্দিষ্ট প্রতিবেদন দিয়েছিলেন। তখন নিশ্চয়ই আপনার মনে থাকার কথা বা আমাদের এখানে যারা মনে থাকার কথা, তখন আব্দুল আল মুহিত সেদিন অর্থমন্ত্রী বলেছিলেন যে এরা রাঘব বোয়াল, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আমার নাই। অর্থাৎ এই উক্তির মাধ্যমে প্রমাণ করে যে সরকারি পৃষ্ঠপোষকতা সেদিন বাংলাদেশ থেকে অর্থ তাহলে অর্থ পাচার করলে কোথায় রাখে মানুষ? আমরা জানি যে সবচেয়ে নিরাপদ জায়গা হলো সুইস ব্যাংক। সুতরাং সুইস ব্যাংকে যে টাকাগুলি রেখেছিল এবং এখানে মোস্তফা ফয়সাল আছে বা আবুল কালাম আজাদ আছেন, আওয়ামী লীগ কিন্তু 5 তারিখে স্বপ্নও ভাবতে পারেন 5 তারিখের আগে তারা ক্ষমতা থেকে চলে যাবে। এমনও তো হতে পারে তাদের কাছে যে অর্থ ছিল পরবর্তী সময় সেগুলি 2025 সালে যখন দেশ থেকে পালিয়ে গেছে কোথায় রাখবে, তখন হয়তো সুইস ব্যাংকে রেখেছে, যার কারণে 41% তাদের আমানত বেড়ে গেছে, এটা হতে পারে। যার কারণে আমি মনে করি এগুলি সম্পূর্ণ ফ্যাসিস্ট সরকারের
যারা সুবিধাভোগী তারাই এই কাজগুলির সাথে জড়িত, যেটা আমাদের বাংলাদেশের অর্থনীতিকে অনেকটা দুর্বল করে দিয়েছে। যার জন্য দেখবেন এখানে ইন্টেরিয়াম গভর্নমেন্টের একজন তথ্য কর্মকর্তা আছেন, যিনি তথ্যের দায়িত্বে ছিলেন, ওনারাও ফেস করেছেন যে কিভাবে বাংলাদেশ একটা আর্থিক ভাবে বাংলাদেশকে পঙ্গু করে দেওয়া হয়েছিল। আজ একই ধারাবাহিক কিন্তু বিএনপি কিন্তু সেই সরকার কিন্তু আজকে সেই ঘানি টেনে যেতে হচ্ছে। এখানে আপনি দেখেন যে বিদ্যুতের দাম নিয়ে, যে আজকে আমরা যখন বিভিন্ন মিডিয়ায় যাই বা কথা বলি, একটা কথা বলে যে বিএনপি তো কমিটমেন্ট করেছিল যে বিদ্যুতের দাম বাড়বে, এখন কেন বাড়াবে? এখানে নিচে আবুল কালাম আজাদ বা মোস্তফা ফয়সাল স্বীকার করবেন যে আওয়ামী লীগের আমলে দেখেন যে রেন্টালের মাধ্যমে যেভাবে ঢালাও ভাবে চুরি ডাকাতি করার সুযোগ করে দিয়েছিল, সেই ধারাবাহিকতা কিন্তু এখনো আমাদেরকে টানতে হচ্ছে। কারণ আপনি জানেন যে একটা চুক্তি যখন হয় রাতারাতি কিন্তু সেই চুক্তি বাতিল করা যায় না। যদি এমার্জেন্সি ডক্টর ইউনূস সরকার এমার্জেন্সি সাপ্লাই পাওয়ার এক বাতিল করেছিল, আমরাও কিন্তু এখন কোনো কুইক রেন্টালকে কোনো দিচ্ছে না, কিন্তু যেগুলি চুক্তি আছে সেগুলি তো বাতিল করা যাচ্ছে না। যার কারণে তার একটি দায়ভার তোমার সরকারকে এখন বহন করতে হচ্ছে। ব্যাংক হলো একটা উদাহরণ, একটা উদাহরণ আপনি দেখবেন। এবং আমরা দেখেছিলাম এই দুর্নীতি বা অর্থ পাচারের মাত্রাটা এত ভয়াবহ আকার ধারণ করেছিল যে একটা গভর্নমেন্ট তো করার কথা না, কিন্তু করেছে। বা একটা জামায়াতুল মোকাররম ইমাম সাহেব চলে গেছে, এটা তো বিশ্বে কোথাও এরকম ঘটনা নাই। সুতরাং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে লুটপাট হয়েছে, আপনি সুইস ব্যাংকের যে হিসাবটা দিয়েছেন, আমি মনে করি তারই একটা ক্ষুদ্র অংশ আজকে আমরা এখানে নিয়ে আলোচনা করছি। আচ্ছা, মোস্তফা ফয়সাল, আপনার যদি এই বিষয়ে কোনো মন্তব্য থেকে থাকে করতে পারেন, নাহলে আমরা পরবর্তী প্রসঙ্গে যেতে চাই। আসলে মোশাররফ ভাই যে কথাটি বলেছেন তার সাথে আমি মোটামুটি একমত। আসলে দীর্ঘ সময় এদেশে ফ্যাসিস্ট সরকার থাকার কারণে এবং হঠাৎ করে তাদের 5 তারিখে পতনের কারণে কিন্তু আমরা মনে করি যে গত এক বছর যে 41% সুইস ব্যাংকের রিজার্ভের পরিমাণটা বেড়েছে, দ্যাট মিনস আপনার টাকা পাচারটা আগের চেয়ে অনেক বেশি হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আপনি দেখবেন যে বিশ্বব্যাপী ডেভেলপ কান্ট্রির মানুষগুলো যত বেশি না সুইস ব্যাংকে টাকা রাখে, তাতে অনেক বেশি কিন্তু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি কিংবা যে কান্ট্রিগুলোতে দীর্ঘ সময় ধরে একনায়ক কিংবা ফ্যাসিস্টরা ক্ষমতা আসে, এই সমস্ত কান্ট্রির লোকজনই কিন্তু এই টাকাগুলো বেশি পাচার করেছে। এবং আমরা দেখেছি শুধুমাত্র রাজনীতিবিদরাই নয়, অতীতে অনেক সরকারি অফিসাররা কিন্তু তারা, আমরা শুনেছি অফ দ্য রেকর্ডে দেখেছি, বিভিন্ন পত্রিকায় দেখেছি, আমরা দেখেছি, সেগুলো শুনেছি যে কিভাবে তারা এই ঘুষের লেনদেন গুলো তারা দেশের বাহিরে করে, তারা বিভিন্ন দেশের ব্যাংকগুলোর মাধ্যমে করে। তো স্বাভাবিকভাবে আমার কাছে মনে হয় হঠাৎ 5 তারিখে পতনের পরে এই যে 83 কোটি টাকা, 83 কোটি ফ্রাঙ্ক সম্ভবত এটা হবে, তার চেয়ে বেশি হবে, এই বিশাল পরিমাণ টাকার যে পাচার করেছে, আমরা মনে করি এটা দীর্ঘ সময় দেশে ফ্যাসিস্ট সরকার থাকার কারণে তার একটা ধারাবাহিকতা মাত্র। আচ্ছা, এবার একটু আসি আমি একটা জিনিস ওনাদের দুইজনের সাথে একটু যোগ করতে চাই এই বিষয়টাতে। আপনি দেখেছেন যে বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে যারা টাকা পাচার করেছে তাদের টাকা কিন্তু এখন জব্দ হওয়া শুরু হয়েছে। ইউকেতে জব্দ হয়েছে, সাইপ্রাসে জব্দ হয়েছে, এবং এই যে পাচারকৃত আস্তে আস্তে যত দিন আসছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে লিগ্যাল স্টেপ নেওয়া হয়েছে, এবং এই লিগ্যাল স্টেপের ফলে বাংলাদেশের আদালত কিছু আদেশ দিয়েছে, যার ফলে বিভিন্ন দেশ কিন্তু সহযোগিতা করছে এবং এই অর্থগুলো তখন তারা জব্দ করা শুরু করছে। এবং এই যাতে এই পাচারকৃত অর্থগুলো সে দেশেই জব্দ না হতে পারে, সেখান থেকে এইটা একটা রিপোর্টেই আমি আজকে দেখলাম যে সেই ধরনের কিছু অর্থ সুইস ব্যাংকে গিয়ে জমা হচ্ছে, যে কারণে আপনার বাংলাদেশিদের ডিপোজিটের সংখ্যা সুইস ব্যাংকে এখন বেশি দেখাচ্ছে। এটা একটা বড় কারণ। আচ্ছা,